দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে গণজোয়ার, ৭০ সালের পর এমন গণজোয়ার আমরা দেখি। কাজেই এবারকার নির্বাচনের রেজাল্টটাও ঠিক ৭০ সাল ৫৪ সালে যেভাবে একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছিল নৌকার পক্ষে, ঠিক সেরকম একটা গণজোয়ারের প্রতিফলন ভোটের দিন ভোটের রেজাল্টও ঘটেছে। এটাই খুব স্বাভাবিক, এখানে অস্বাভাবিক কিছু নেই। তবে আমি একটু অবাক হয়েছি যে এত বড় একটা দল বিএনপি, যে দলের কোনো সাংগঠনিক কাঠামো নেই, তারা যে আন্দোলন করতে পারেনি, সাংগঠনিক কাঠামোতে যে দুর্বলতা, এটাই ছিল মূল কারণ। এবং নির্বাচনেও দেখা গেছে যে তারা তাদের সে সাংগঠনিক শক্তিটা প্রদর্শন করতে পারেনি। এমন এত দুর্বল নড়বড়ে সংগঠন যে তারা বিভিন্ন কেন্দ্রে বড় তাদেরকে হেভিওয়েট বলা হয়, তারা পর্যন্ত নিজেদের এজেন্ট দিতে পারেনি। এখন এজেন্ট না দিতে পারলে সেখানে ভোটের ফলাফলে সেটার প্রতিক্রিয়া তো হবেই। তারা এজেন্টই দিতে পারেনি। আমরা তো তাদেরকে অনুরোধ করে এজেন্ট দেওয়ার ব্যবস্থা করতে পারিনি। আর এটা কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে, যেমন দেখুন আমার এলাকা ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব, তিনি নিজের কেন্দ্রেও ভোট দিতে যান, যদিও মওদুদ আহমদ সাহেবের নিজের কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন, তিনি নিজে ভোট দিতে যাননি। এবং তিনি সাংবাদিকদের বলেছেন তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন। তখন সেখানে কোম্পানিগঞ্জ থানার ওসি স্বয়ং গিয়ে তাকে বলেছে, আপনার নিরাপত্তার অভাব হলে আমি আপনার সঙ্গে যাব। এবং কেন্দ্রটা ওনার বাড়ি থেকে ৫০-৬০ গজের মধ্যে। এরপর ওসি ফেল করার পর এসপি, এডিশনাল এসপিকে পাঠিয়েছে, তারপর তিনি যান। তখন এগুলো আসলে কোনো পোস্টার কোথাও নেই, ব্যানার নেই, এগুলো কিসের লক্ষণ? তারা হারার আগেই হাল ছেড়ে দিয়েছে, নির্বাচনে হারার আগেই তারা হাল ছেড়ে দিয়েছেন যে তারা নির্বাচন করবেন কিভাবে। নির্বাচন করার মতো কোনো প্রস্তুতি তাদের বাস্তবে ছিল না। আমি তো এরকম মওদুদ আহমদ সাহেবের সাথে এমন আমি আশা করি। আমি মনে করছি তিনি থাকবেন, তার এজেন্টরা থাকবেন, তাহলে তো ব্যবধানটা অনেক কমে যেত, এত ব্যবধান হতো না হয়তো। কিন্তু আমার এলাকায় এই গণজোয়ার ৭০ সালের পর এই গণজোয়ার আমি আর দেখিনি। এবার তাদের পরাজয়টা ছিল অবধারিত, এবং পরাজয়টা হয়তো কোনো ক্ষেত্রে অস্বাভাবিক মনে হয়। সেটা হলো তাদের নিজেদের ভুলের কারণে তারা নির্বাচনটা করেছেন। তাহলে নির্বাচনে অংশগ্রহণের কি প্রয়োজন ছিল? আপনি এজেন্ট দিবেন না কেন? আপনি ব্যানার, পোস্টার এসব কেন? আপনি প্রচারে কেন আপনি ছিলেন না? যদি আপনি নির্বাচনে অংশগ্রহণই করবেন, তাহলে নির্বাচন নামে তারা একটা নাটক করেছে সারা বিশ্বকে দেখানোর জন্য, এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেও তারা নির্বাচনে প্রয়োজনীয় প্রস্তুতি তারা প্রদর্শন করেননি। কাদের ভাই, আরেকটা বিষয় হলো যে জাতীয় পার্টি এবারও মেইন অপোজিশন হিসেবে দায়িত্ব পালন করবে, তো তাদেরকে কি এবার সত্যিকারের অপোজিশন বানানো হবে, না তাদের মধ্যে থেকে আবারও মন্ত্রিত্ব দেওয়া হবে? সেটা সরকারের, সেটা নতুন ভাবে যখন সরকার গঠন হবে, তো এটা মূলত আমাদের মূল নেত্রী, যিনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি বিষয়টা সিদ্ধান্ত নেবেন। অবশ্য তিনি আলাপ আলোচনা করবেন, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাথে বৈঠক করবেন, দলের সিনিয়র নেতাদের সঙ্গে দলের সঙ্গে বসবেন, এবং যারা আমাদের জোটের অ্যালায়েন্সের যারা দল আছে, শরিক দলগুলোর সাথেও তিনি আলাপ আলোচনা করে
এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কাদের ভাই, আজকে নতুন বছরের প্রথম দিন, আজকে নতুন বছরের প্রথম দিন নির্বাচন বয়কট করার কথা বলেছেন এবং তার আইনের আশ্রয় নেবেন বলে তারা বলেছেন। আর তারা বলেছেন যে তারা এই নির্বাচনের ফলাফল মানেন না প্রত্যাখ্যান করছেন। এবং শপথ নেবেন না, এবং আগামীতে এই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা নতুন করে আন্দোলন গড়ে তুলবে। তা আমার প্রশ্ন হলো যে এই বিএনপি এবং ঐক্যফ্রন্টের প্রতি আপনার এই বার্তা কি, তাদের এই আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে? দেখুন, আমি একটা কথা সবসময় বলতাম যে বিএনপি আন্দোলনে দেশে আন্দোলনের মতো কোনো আন্দোলন করার মতো কোনো অবজেক্টিভ কন্ডিশন নেই, এবং আন্দোলনে অংশ নেওয়ার মতো তাদের যে সাবজেক্টিভ প্রিপারেশন সেটাও তাদের কখনো ছিল না। সাবজেক্টিভ প্রিপারেশন নেই, অবজেক্টিভ কন্ডিশন নেই, এমত অবস্থা আন্দোলনের সূত্র তো তাদের বিরুদ্ধে। তারা আন্দোলন কিভাবে করবে এখন তো তাদের অবস্থা, আপনি গতকাল তাদের মিটিং বা সংবাদ সম্মেলনে নেতাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন যে এত নার্ভাস, এত তারা ভেঙে পড়েছেন হতাশায়। তো এরপর তারা আন্দোলন নেতারাই তো হতাশায় ভেঙে পড়েছেন, কর্মীরা কি করে আশাবাদী হবে, কর্মীরা কিভাবে স্পিরিটেড হবে। একটা আন্দোলন করতে হলে সে চেতনা দরকার, সেরকম মানসিকতা দরকার, কিন্তু তাদের সুসংগঠনগত প্রস্তুতির দরকার, সে প্রিপারেশনটা তাদের মধ্যে আছে। তো মনে হয় না, যদি হতো তাহলে ইনস্ট্যান্টলি একটা বিক্ষোভ তারা করতে পারতো সারা দেশে। এই যে নির্বাচনের ব্যাপারে তাদের যে আপত্তিগুলো তারা এখন বলছে, একটা প্রতিবাদও তো তারা করতে পারেননি। বেগম জিয়ার মতো নেত্রী, তাদের দলের চেয়ারপারসন, তিনি এতদিন একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে তিনি যেভাবে হন, আদালতের আদেশ হন, যেভাবে হন, তিনি কারাগারে গেছেন। তার কারাগারে যাওয়ার পরও তো বিএনপি কোনো প্রকার সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে পারেনি, যা তারা এতদিন পারেনি। এখন তাদের আরও ভাঙ্গা হাট, এই ভাঙ্গা হাট নিয়ে তারা নতুন করে কোনো আন্দোলন করবার সক্ষমতা অর্জন করবেন, এটা মনে হয় এটা ভাবার কোনো কারণ নেই। আমার তো মনে হয় না বিএনপি অচিরেই কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে। নতুন সরকার কোন কোন বিষয়টাকে চ্যালেঞ্জ মনে করে কার্যক্রম শুরু করবে? নতুন সরকারের চ্যালেঞ্জ একটাই, নতুন সরকারের চ্যালেঞ্জ, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে দেশের জনগণের কাছে, জাতির কাছে যে ওয়াদাগুলো করেছেন, সেই ওয়াদা তথা প্রতিশ্রুতি বাস্তবায়নই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। কাদের ভাই, আজকে নতুন বছরের প্রথম দিন, ইশতেহারের চ্যালেঞ্জ, ইশতেহারের যে ওয়াদা, সেই ওয়াদা পূরণটাই হল চ্যালেঞ্জ। সংসদ সদস্যরা কবে নাগাদ শপথ গ্রহণ করবেন এবং মন্ত্রী পরিষদ কবে নাগাদ গঠন করা হবে, এই বিষয়ে আলোচনা পর্যায়ে আছে কিনা এবং কবে নাগাদ হতে পারে? আশা করি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারির আগেই এমপিদের শপথ, মন্ত্রীদের শপথ, পরে এর মধ্যে হয়তো আজকাল গ্যাজেট হয়ে যাবে। এটা নির্বাচন কমিশনের বিষয়, আমাদের বিষয়। আজকালের মধ্যে গ্যাজেট হয়ে গেলে এরপরে এমপিদের শপথ হবে। এমপিদের শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, এবং মহামান্য রাষ্ট্রপতিও মেজরিটি দলের নেতা হিসাবে তাকে আমন্ত্রণ করবেন সরকার গঠন করার জন্য। এসব কিছু নিয়ম কানুন আছে, তো এই নিয়ম কানুনের মধ্যেই চলবে। আমাদের সংবিধানের কতগুলো বিধান আছে, সেই বিধান অনুযায়ী সব কিছু চলবে। তো আমার মনে হয় সব প্রক্রিয়া, মন্ত্রীদের শপথ, তার আগে এমপিদের শপথ, গ্যাজেট,
রাষ্ট্রপতি আহ্বান জানাবেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় 10 জানুয়ারির আগেই সম্পন্ন হবে হবার কথা। দাদা ভাই, সর্বশেষ প্রশ্ন, আজকের নতুন বছরের প্রথম দিন, মহাজোটের মহাবিজয়ের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আপনার দিক নির্দেশনা কি? আমরা নতুন বছরে আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দুর্বলতাগুলো, আমাদের ভুল, আমাদের সাংগঠনিক দুর্বলতা আমরা বুঝতে পেরেছি। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব এবং আমাদের যে ভেতরের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে আমরা কাটিয়ে উঠব, এটাই আমাদের অঙ্গীকার। যারা যারা শপথ নেবে না ঘোষণা দিয়েছে ফ্রন্টের, ওই আসনগুলো কি হবে বা ওগুলোর শপথ কি হবে? এটা নিয়ম অনুযায়ী হবে। সংবিধান যেটা বলেছে, যদি তারা, তাহলে নতুন ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এটা ইসির ব্যাপার, ইলেকশন কমিশন তখন ওই আসন শূন্য ঘোষণা করবে এবং উপনির্বাচন হবে। এটা নিয়ম অনুযায়ী চলবে। এটা তো কারো বেঁধে দেওয়ার কোনো নিয়ম নাই, এটা সংবিধানে সব উল্লেখ করা আছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নতুন ইলেকশন হবে। আর আমি এখনো মনে করি তারা জনগণের রায়কে অপমান করবেন। তারা গতবার একটা ভুল করেছেন নির্বাচন বর্জন করে, এবারও তারা জনগণ যে রায়, তারা সন্তুষ্ট অসন্তুষ্ট এটা তাদের ব্যাপার, কিন্তু তাদের যে কয়জন ইলেক্টেড হয়েছেন তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। কাজে জনগণের রায়কে তারা যেন অপমান না করেন, অসম্মান না করেন, এটা আমি বলতে চাই। ইলেকশন বয়কট করে ভুল করেনি, এই নির্বাচনে তার প্রমাণ হয়েছে যে সরকার তাহলে সবসময় তারা এইভাবে নির্বাচন বিরোধী ভূমিকা বজায় রাখবেন? এটা কি গণতান্ত্রিক বিশ্ব এটা সাপোর্ট করবে? অলরেডি গণতান্ত্রিক বিশ্বের অনেকেই তো এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বড় বড় শক্তি, বড় বড় গণতান্ত্রিক দেশ, ভারত, আজকে চীন, আমাদের প্রতিবেশী দেশগুলো অনেকেই তো অভিনন্দন জানিয়েছেন এবং এই অভিনন্দন বার্তা আসছে, প্রতিদিনই আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব, এমপি নির্বাচিত হয়েছেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে পিছিয়ে পড়লে দেশ পিছিয়ে যাবে না, গণতন্ত্র পিছিয়ে থাকবে। আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব, এমপি নির্বাচিত হয়েছেন, আপনি কি তাকে অভিনন্দন জানিয়েছেন কিনা? দেখুন, অভিনন্দন জানানো, এটা আমি অভিনন্দন জানানোর আগেই তো তিনি শপথ নেবেন না বলছেন, তো আমি কি করে অভিনন্দন জানাবো? তিনি শপথ নিন, তারপরে অভিনন্দন জানাবো। নেতাকর্মীদের কাছে বার্তা একটাই, ধৈর্য ধরে, মাথা ঠান্ডা করে, সংযত এবং সংযমী হয়ে এই বিজয়কে ধরে রাখতে হবে। কোনো প্রকার কেউ যেন কোনো প্রকার বাড়াবাড়ি না করে এবং প্রতিপক্ষের প্রতি যেন প্রতিহিংসা পরায়ণ না হয়, সে ব্যাপারে আমি অলরেডি বলেছি আমাদের নেতাকর্মীরা, আজও আবার পুনরুক্তি করছে। একটু ছবি নাও আওয়ামী লীগ তো ব্যাপক ব্যবধানে বিএনপিকে পরাজিত করলো, আপনারা কি সংসদে যোগ্য বিরোধী দল খুঁজছেন? এখন আপনাদের মূল টার্গেট কি এটা নাকি যোগ্য বিরোধী দল খোঁজা? নিয়ম অনুযায়ী যারা বিরোধী দল হবে তাদেরকেই দেবো। আর এখানে নিয়ম তো আছে, বিরোধী দল হতে হলে কত সদস্যের দরকার। বিরোধী দল কি চান কিনা? দেখুন, এগুলো আলাপ আলোচনা করি, আলাপ কেন ঐকমত্যের সরকার তো হতেই পারে। এবার হবে কিনা আই ডোন্ট নো এক্স্যাক্টলি, এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এটা প্রিম্যাচিউর টু কম এন্ড রাইট এট দ্য মোমেন্ট যে
এবারও সেই আগের মতোই হবে। এটা আমি তো বলেছি আমাদের ইনকামেন্ট প্রাইম মিনিস্টার, আমাদের সভাপতি, আমাদের দলনেতা শেখ হাসিনা, তিনি সকলের সঙ্গে আলাপ আলোচনা করবেন। আলাপ আলোচনা করেই একটা সিদ্ধান্ত হবে। তবে এটা তো আর হাং পার্লামেন্ট না যে কোনো অচল অবস্থার সৃষ্টি হবে। অচল অবস্থার কোনো কারণ নেই। তো আজ আমি আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার নির্দেশে আমরা 10 জানুয়ারি সকাল 7টায় বঙ্গবন্ধু ভবনে পুষ্পার্ঘ অর্পণ করব এবং বিকেল 3টায় আমরা কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করব। এটাই সিদ্ধান্ত রয়েছে। না, জনসভা আমরা 7ই মার্চে করব জনসভা।